শুনছেন গল্প স্বল্প। 100.1 FM গোল্ডে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সার সহ অন্য অনেক রোগের কারণ। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 1859 সালের 22 মে স্কটল্যান্ডে। পেশায় ডাক্তার হলেও ডাক্তার হিসেবে তেমন খ্যাতি তিনি অর্জন করতে পারেননি। তবে লেখক হিসেবে তার যে কেমন অসামান্য খ্যাতি ছিল, শার্লক হোমসই তো তার বড় প্রমাণ। তার লেখা আ স্টাডি ইন স্কারলেট গল্পে প্রথম আমরা পাই শার্লক হোমসকে। 1887 সালে প্রথম প্রকাশিত এই উপন্যাস খুব একটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু 1890 সাল থেকে বিখ্যাত স্ট্র্যান্ড ম্যাগাজিনে বের হতে থাকলো শার্লক হোমসের কীর্তিকলাপ। তারপর আর ফিরে তাকাতে হয়নি। 221 বেকার স্ট্রিট থেকে বাসিন্দা শার্লক হোমস প্রায় 23 বছর গোয়েন্দাগিরি করেছেন। এর মাঝে একবার লিখতে লিখতে ক্লান্ত হয়ে স্যার আর্থার কোনান ডয়েল মেরে ফেলেছিলেন শার্লক হোমসকে। আজ সেই গল্পই আপনারা শুনবেন গল্প স্বল্পে। আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ফাইনাল প্রবলেম। গল্প পাঠে সোমক, অর্ণব, উজ্জ্বল এবং সুদীপ্ত। শুরু হচ্ছে দ্য ফাইনাল প্রবলেম। আজ 2 বছর পরে এই কাহিনী লিখতে বসে বারবার আমার কলম আটকে যাচ্ছে। শার্লকের বিশ্লেষণী প্রতিভার কীর্তি কাহিনীমালা শুরু করেছিলাম আ স্টাডি ইন স্কারলেট মামলা দিয়ে। নেভাল ট্রিটি মামলা পর্যন্ত যেসব মামলা ওর তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ও অনন্য সাধারণ বিশ্লেষণী ক্ষমতার স্বাক্ষর বহন করছে, দেশবাসীকে সেগুলো অল্প বিস্তর জানাবার চেষ্টা করেছি। এরপর হঠাৎ যে ঘটনা ঘটল, তারপর আর কিচ্ছু লিখবার উৎসাহ পাচ্ছিলাম না। মন ভেঙে গিয়েছিল, বুক ভেঙে যাচ্ছে ভাবতে। তবু আজ বাধ্য হয়ে লিখতে বসতে হলো। ঠিক কি ঘটেছিল তার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে। কিন্তু কিছুদিন ধরে দেখছি কর্নেল জেমস মরিয়ার্টি তার ভাইয়ের আত্মপক্ষ সমর্থন করে পত্র মারফত যথেষ্ট আবল তাবল বকতে শুরু করেছেন। এই অবস্থায় আর চুপ করে থাকতে পারলাম না। 1891 সালের 6 মে ও 7 মে দুটি কাগজে যে সংবাদ বেরিয়েছে তা নিতান্তই সংক্ষিপ্ত। পরে কর্নেল মরিয়ার্টির পত্রে যা প্রকাশ পেয়েছে তা সত্যের বিকৃতি ছাড়া আর কিছু নয়। প্রফেসর মরিয়ার্টি এবং শার্লক হোমসের মধ্যে সংঘাতটা কিভাবে বেঁধে উঠেছিল এবং তার পরিণতি কোথায় পৌঁছেছিল, সেই ঘটনা হুবহু এই প্রথম দেশবাসীকে জানাবো আমি। বিয়ের পর হোমসের সব মামলায় সঙ্গী হওয়ার সুযোগ হতো না বটে, তবে গুরুত্বপূর্ণ মামলায় আমাকে নিজেই টেনে নিয়ে যেত। 1890 সালে এরকম মাত্র 3টে মামলায় ওর সঙ্গে থাকবার সুযোগ পেয়েছিলাম। ওই সালে শীতকালে হোমস ফরাসি সরকারের দুটি গুরুত্বপূর্ণ মামলা হাতে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। বুঝতে পেরেছিলাম অনেক দিন দুজনের সাক্ষাৎ হবে না। কিন্তু 24 এপ্রিল সন্ধ্যার পর ওকে হঠাৎ আমার চেম্বারে ঢুকতে দেখে হকচকিয়ে গেলাম। দেখলাম আগের চেয়েও শীর্ণতা যেন আরো প্রকট হয়েছে, মুখ আরো ফ্যাকাশে। ঘরে ঢুকেই এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করে দিল।
চলনে যেন কেমন সশঙ্কিত ভাব। অবাক হয়ে বললাম, কি ব্যাপার, এত আতঙ্ক? হ্যাঁ ভাইয়া, ইয়ারগানের বিপদ। বলতে বলতে আমার কাছ থেকে দেশলাই চেয়ে নিয়ে সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, এখনই আবার তোমার বাগানের পেছনের পাঁচিল টপকে পালাতে হবে। এই দেখো। বলে হাত বাড়িয়ে দিল। দেখলাম রক্ত ঝরছে, দুটো আঙুলের গাঁট ফাটা। চমকে উঠে কি ব্যাপার জানতে চাইলে সেই প্রথম প্রফেসর মরিয়ার্টির প্রসঙ্গ ওর মুখে শুনতে পেলাম। বলল, ভাইয়া, এই ভয়াবহ লোকটা আমার দিবানিশির স্বস্তি কেড়ে নিয়েছে। আমার সঙ্গে বুদ্ধিতে টেক্কা দেবার মতো দেশে এই একটি মাত্র লোকই আছে, অথচ লোকে তার আসল পরিচয় কিছুই জানে না। স্ক্যান্ডিনেভিয়ার রাজপরিবারের মামলা আর ফরাসি সাধারণতন্ত্রের সমস্যা সমাধান করে বাকি জীবনটা স্বস্তি ও শান্তিতে রাসায়নিক গবেষণা নিয়ে কাটিয়ে দেবার মতো অবস্থায় পৌঁছেছিলাম। কিন্তু গোটা মানব সমাজের শত্রু, অপরাধী শিরোমণি এই মরিয়ার্টি জীবিত থাকতে সে সুযোগ আমি পাচ্ছি না। সমাজ থেকে একে নির্মূল করতে পারলে বুঝবো আমার কর্মজীবনে চূড়ান্ত সাফল্য লাভ করেছি। হোমসের মধ্যে এরকম মানসিক উৎকণ্ঠা আগে কখনো দেখিনি। বললাম, এই লোকটা কে বলতো? দেবার মতো সব পরিচয় লোকটার রয়েছে, বুঝলে। রীতিমতো উচ্চশিক্ষিত, গণিত শাস্ত্রে বলা যায় অদ্বিতীয় প্রতিভার অধিকারী। সমগ্র ইউরোপে তাঁর স্বীকৃতি রয়েছে। ব্যক্তিগত জীবনে সদ্বংশজাত। কিছুকাল একটা ছোটখাটো ইউনিভার্সিটিতে পড়িয়েও ছিল। কিন্তু রক্তে অপরাধের বীজ লুকিয়ে থাকলে যা হয়, একসময় শয়তান জেগে উঠল ভেতরে। বেপরোয়াভাবে শুরু করল পৈশাচিক কাজকর্ম। অসাধারণ মানসিক শক্তি আর উদ্যম এই লোকটার, তেমনি গাণিতিক সূত্রে লাভ করা কুটিল বুদ্ধি। একসময় গাণিতিক প্রতিভা চাপা পড়ে গেল, বেড়ে উঠল ভয়ঙ্কর প্রবৃত্তি। ফলে নানা দিকে শুরু হলো কানাঘুষো। তখন অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে লন্ডনে এসে সেনাবাহিনীর শিক্ষণ উপদেষ্টা হয়ে জাঁকিয়ে বসল। সাধারণ লোক এর সম্পর্কে যা জানে এ হলো তাই, কিন্তু তার সম্পর্কে খুঁটিয়ে খোঁজ খবর নিয়ে যা জানলাম, সেখানে রয়েছে তার আর এক পরিচয়। সেখানেও সে অদ্বিতীয়। অপরাধ জগতের নেপোলিয়ন বলা চলে, নির্দ্বিধায়। এই বিরাট শহরের উঁচু মহলের অপরাধীদের সব খবরাখবর আমি রাখি, সে তো তুমি জানো। লন্ডনের জাহাবাজ অপরাধীদের কার্যকলাপ দেখে কিছুদিন থেকেই বুঝতে পারছিলাম আড়ালে থেকে কেউ যেন তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। খুন, ডাকাতি, জালিয়াতি সব ঘটনার পেছনেই এই প্রচ্ছন্ন শক্তির আভাস আমি পাচ্ছিলাম। আইনের খপ্পর থেকে অপরাধীদের কেউ যেন দুহাতে আগলে রেখেছিল। ব্যাপারটা মনে হতেই নেমে পড়লাম। অনেক বাধা আর বিপদ অতিক্রম করে শেষে এই নেপথ্য নায়কের সন্ধান পেয়েছি। স্বনাম খ্যাত বিখ্যাত প্রফেসর মরিয়ার্টি হল সেই ব্যক্তি। বিশাল এক অপরাধী চক্র রয়েছে লোকটার পেছনে। তার পরিকল্পনা একের পর এক এরাই রূপায়ণ করে। নিজেকে রেখেছে একেবারে ধরা ছোঁয়ার বাইরে। শ্যাঙাতটা ধরা পড়লে দু হাতে টাকা ছিটিয়ে মহা মহা উকিল ব্যারিস্টার লাগিয়ে ছাড়িয়ে আনে। কেন কুকাজ নেই যা তার এই সংগঠন করে না বা করতে পারে না। যে কোনো ধরনের অপরাধমূলক কাজের জন্য তার শরণ নিলেই হলো, ব্যাস লোক দিয়ে সে সুচারুভাবে তা করিয়ে দেবে। ওয়াটসন, আমার সমস্ত শক্তি প্রয়োগ করে শয়তান শিরোমণি এই প্রফেসরের টিকি ধরে ফেলেছি। এবারে দেশের লোকের সামনে তার মুখোশ খুলে দিতে হবে, তবেই এই কুচক্রীর দুষ্ট সংগঠনটি উৎখাত করা যাবে। সেই কাজটাই এবার আমাকে করতে হবে। কিন্তু মুশকিল কোথায় জানো তো? নিজেকে সে এমন ভাবে রেখেছে আইনের হাত তাকে স্পর্শ করতে পারবে না কোনো দিন। আদালতে তার কোনো অপরাধ প্রমাণ করা যাবে না। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য গত 3 মাস ধরে আমি সাধ্যানুসারে চেষ্টা করে চলেছি। কিন্তু শুনলে অবাক হবে তুমি,
আমাকে বারে বারে ঘোল খাইয়ে ছেড়েছে মহা ধুরন্ধর এই লোকটি। কিন্তু জানো তো, যত বড় প্রতিভাধরই হোক না কেন, মানুষ কোনো না কোনো সময়ে ভুল করে ফেলে। প্রফেসরের সেই ছোট্ট অথচ মারাত্মক একটা ভুলের দৌলতেই সে এখন আমার কবজার নাগালে। আশা করছি সামনের সোমবার নাগাদই দলবল সহ পুলিশের জালে আটকা পড়ে যাবে বাছাধন। 40টা জটিল রহস্যেরও ফয়সালা হয়ে যাবে সেই সঙ্গে। গলায় দড়ি ঝুলবে সবকটা রাঘব বোয়ালের। খুবই সংকটাপন্ন মুহূর্তে এসে দাঁড়িয়েছে বুঝলে। সামান্য অসাবধান হলে অথবা একটু তাড়াহুড়ো করে ফেললেই নাগালের বাইরে ফসকে যেতে পারে এই চক্র। মজা কি জানো ভায়া, ভেবেছিলাম সব কাজই করতে পারবো লোকটার অজ্ঞাতসারে, কিন্তু লোকটা বুদ্ধিতে আমার সঙ্গে সমানে টেক্কা দিয়ে গেছে। যতবার জালে ফেলবার চেষ্টা করেছি ততবারই অদ্ভুত কৌশলে পিছলে বেরিয়ে গেছে। এমন ধড়িবাজ প্রতিদ্বন্দ্বী যে সমানে আমিও নাকানি চোবানি খেয়ে গেছি। গোয়েন্দাগিরির ইতিহাস যদি কখনো লেখা হয় তাহলে দেখবে এমন বুদ্ধি সমুজ্জ্বল গৌরবময় ঘটনার নজির খুঁজে পাওয়া যাবে না। জীবনে আমি এই ক্ষেত্রে যেমন চূড়ান্ত বুদ্ধির চমক দেখিয়েছি, তেমনি এই লোকটার কাছেই বুদ্ধির খেলায় হারও মেনেছি একাধিকবার। কিন্তু শেষ পর্যন্ত কোণঠাসা আমি করেছি। আজ সকালেই ঘরে বসে ভাবছিলাম, আর দিন 2-3-এর মধ্যেই লোকটার সব খেলা সাঙ্গ হবে। শোনো ব্যাপারটা, ভাবনার তলায় ডুবে আছি এমন সময় দরজা খুলে ঘরে ঢুকলো স্বয়ং প্রফেসর মরিয়ার্টি। রোগা লম্বা চেহারা, গম্বুজের মতো ঠেলে বার করা কপাল, পরিষ্কার কামানো মুখ, কোটরে ঢোকানো চোখে অন্তর্ভীতি দৃষ্টি, সম্ভ্রম জাগানো সৌম্য প্রশান্ত মুখভাব, মাথা সামান্য ঝোঁকানো, কাঁধে একটু কোলকুঁজো ভঙ্গি। অতিরিক্ত পড়াশোনার জন্য এমন হয়েছে আর কি। আমার দিনরাত্রের ভাবনা চিন্তা জুড়ে রয়েছে এই চেহারা। অমনভাবে সামনে ওই মূর্তিকে দেখে কতটা চমকে উঠেছিলাম বুঝতেই পারছো। পলকের মধ্যে বুঝতে পারলাম আমার জীবন সংকটাপন্ন। অভ্যাস মতো চকিতে ড্রয়ার থেকে রিভলভারটা তুলে নিয়ে ড্রেসিং গাউনের পকেটে রেখে বাগিয়ে ধরলাম তার দিকে। নিঃশব্দে শান্ত ভঙ্গিমায় সবই লক্ষ্য করল মরিয়ার্টি। ঘাড় কাত করে ভুরু কুঁচকে নিষ্পলকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, পরে বলল, ড্রেসিং গাউনের পকেটে ওভাবে গুলি ভরা রিভলভার রাখা খুবই বিপজ্জনক অভ্যাস। আমি নিঃশব্দে অস্ত্রটা বার করে টেবিলের ওপরে হাতের সামনে রাখলাম। বললাম, চেয়ার টেনে বসুন, যা বলবার 5 মিনিটের মধ্যে শেষ করুন। নির্বিকার মুখে প্রফেসর বলল, যা বলতে এসেছি সেটা আপনি ভালোভাবেই জানেন। আপনার জবাবটাও অবশ্য আমি জানি। বলতে বলতে পকেট থেকে টেনে বার করলো একটা কাগজ। সঙ্গে সঙ্গে আমিও পলকের মধ্যে ছোঁ মেরে হাতিয়ার তুলে নিলাম হাতে। প্রফেসর অবিচলিত কণ্ঠে বলল, গত 4 জানুয়ারি থেকে এই এপ্রিলের শেষ পর্যন্ত দফায় দফায় আপনি আমার পথ মাড়িয়েছেন, আমাকে উত্ত্যক্ত করেছেন, এমনকি আমার পরিকল্পনা পর্যন্ত ভেস্তে দিয়েছেন। আর এবারে এমন অবস্থার সৃষ্টি করেছেন যে আমার ব্যক্তিগত স্বাধীনতা পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। আপনার এই উৎপাত আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আমি আপনাকে সরাসরি বলতে এলাম, এখনো সময় আছে, আমার পথ থেকে সরে দাঁড়ান। আমি বললাম, অবশ্যই দাঁড়াবো, তবে আগামী সোমবারের পর। মিস্টার হোমস, আপনি বুদ্ধিমান। আমার সংস্থার পরিচয় আপনার অজানা নয়। মিথ্যে জেদ করে নিজেকে বিপদে ফেলবেন না। বিপদ তো আমার নিত্য সঙ্গী। ওয়াটসন, লোকটার দুঃসাহস ভাবো, আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে শাসিয়ে বলল, এই একগুঁয়েমির পরিণাম জানেন তো? একেবারে শেষ হয়ে যাবেন। আমি বললাম, প্রফেসর, আমার জরুরি কাজ রয়েছে, একটু বেরোতে হবে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো।
তারপর মাথা নেড়ে বলল, যদি ভেবে থাকেন আপনি যে চাল চেলেছেন তা আমি জানি না, তাহলে সাংঘাতিক ভুল করছেন জানবেন। সোমবারের আগেই কিন্তু আপনার দিন শেষ হয়ে যাবে। আমাদের নিয়ে আপনার কোনো স্বপ্নই পূর্ণ হবে না। বললাম, মিস্টার মরিয়ার্টি, যদি শেষ হই তবে জানবেন আপনাকে শেষ করেই শেষ হব, এবং তা হবে আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের। বেশ। বলে যেন একটা হুঙ্কার ছাড়ল প্রফেসর। পর মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওয়াটসন, আমি জানি প্রফেসর কখনো ফাঁকা আওয়াজ করে না, সেই মতো তৈরিও ছিলাম। তবু বারবার পথে ঘাটে এমন আপাত নির্দোষ আক্রমণ ঘটল আমার ওপর যে আর আত্মবিশ্বাস রাখতে পারছিলাম না। ভাইয়ের বাড়িতে কিছু সময় কাটিয়ে তোমার এখানে আসবার পথেই একটা লোক আচমকা লাঠি নিয়ে তাড়া করল। ঘুষি মেরে চোয়াল উড়িয়ে দিয়ে লোকটাকে থানায় পাঠিয়ে দিয়ে এসেছি। যে লোকটা অন্তরালে থেকে এসব করাচ্ছে তার কেশাগ্রও কিন্তু স্পর্শ করতে পারলাম না। এই সময়টা তোমাকে সঙ্গে নিয়ে ইউরোপ ভ্রমণে বেরোবার ইচ্ছে, সে কথা বলবার জন্যই এলাম। লোকটার চোখ এড়াবার জন্য ঘরে ঢুকে জানলা বন্ধ করেছি। পালাতেও হবে বাগানের পাঁচিল টপকে। এই রে, এই যে দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি। শোনো না, তুমি রাতটা বরং এখানে থেকে যাও। সর্বনাশ, তুমিও বিপদে পড়বে। ছক বেঁধে আমি পুলিশ লেলিয়ে দিয়েছি। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা দরকার। চলো ঘুরে আসি। আমার স্ত্রী তখন শ্বশুর বাড়ি গেছে। প্রতিবেশী ডাক্তারের হাতে রোগীদের দায়িত্ব দিয়ে হোমসের সঙ্গী হতে আমার কোনো বাধা নেই। বললাম, আমার অসুবিধে নেই। তাহলে কাল সকালেই বেরোতে হবে, তবে সাবধানে। ইউরোপের সবচেয়ে বিপজ্জনক লোকটির সঙ্গে আমি পাঞ্জা কষতে নেমেছি। এক চুল অসাবধান হলে আর কেউ খুঁজে পাবে না। সকালে স্ট্যান্ড থেকে প্রথম দুটো গাড়ি ছেড়ে তৃতীয় গাড়িতে চাপবে। গাড়িতে চেপে লাউডার আর্কেভে গিয়ে দেখবে ফুটপাত ঘেঁষে একটা ব্রুহাম গাড়ি দাঁড়িয়ে আছে। কোচওয়ানের গায়ে থাকবে লাল কলারওয়ালা জ্যাকেট। মনে রেখো, লাল কলারওয়ালা জ্যাকেট। আচ্ছা। ওই গাড়িতে চেপে ভিক্টোরিয়া স্টেশনে যাবে। কন্টিনেন্টাল এক্সপ্রেস যখন ছাড়ে ঠিক সেই সময় ইঞ্জিনের পেছনে ফার্স্ট ক্লাস বগির দ্বিতীয় কামরাটা রিজার্ভ করা আছে আমাদের জন্য। কথা শেষ করে হোমস আর দেরি করল না। বাগানে চলে এসে পাঁচিল টপকে দৃষ্টির বাইরে চলে গেল। পরের দিন হোমসের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করে স্টেশনে এসে পৌঁছলাম, কিন্তু রিজার্ভ কামরায় উঠে কাউকেই দেখতে পেলাম না। কি হলো বুঝতে না পেরে এদিক ওদিক চোখ ফেলে খুঁজতে লাগলাম। কামরার সামনেই প্ল্যাটফর্মের ওপর এক বয়স্ক নড়বড়ে চেহারার ইটালিয়ান পাদ্রী কুলির সঙ্গে বিরক্তিকর ঝগড়া বাঁধিয়েছে। ভাঙা ভাঙা ইংরেজিতে সে এক মহা ক্যাচর ম্যাচর। এদিকে ট্রেনের বাঁশি বেজে গেছে। অস্থিরভাবে হোমসকে খুঁজে চলেছি। এর মধ্যে কোন ফাঁকে যে সে বুড়ো মালপত্র টেনে নিয়ে আমাদের কামরায় ঢুকে পড়েছে বুঝতে পারিনি। হোমসের কোনো বিপদ হলো কিনা বুঝতেও পারছি না। উদ্বেগে উৎকণ্ঠায় ভেতরটা গুলিয়ে উঠছে। একসময় ট্রেন নড়ে উঠল, আর ঠিক তখনই কানের কাছে হোমসের পরিচিত গলা বেজে উঠল, ভায়া ওয়াটসন, সুপ্রভাত। চমকে উঠে তাকালাম পাদ্রী বুড়োর মুখের দিকে। দেখতে দেখতে মুখের কুঁচকোনো চামড়া, ঝুলে পড়া ঠোঁট, নাক সব কেমন যেন পাল্টে যেতে লাগলো চোখের সামনে। কুঁজো চেহারাটাও সোজা টান টান হয়ে গেল।
সোল্লাসে চিৎকার করে উঠলাম, হোমস, তুমি! আরে কি অদ্ভুত! ঠোঁটে আঙুল চেপে ইশারায় বাইরের দিকে দেখালো হোমস। তাকিয়ে দেখলাম হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে এগিয়ে আসছে এক দীর্ঘদেহী ভদ্রলোক। ওই এসে গেছে প্রফেসর। আমাদের ট্রেন তখন প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাচ্ছে। ছদ্মবেশের সরঞ্জাম ব্যাগে ঢুকিয়ে রাখতে রাখতে হোমস আবার বলল, ঠিক খবর পেয়ে গেছে। বেকার স্ট্রিটের খবর কিছু রাখো। বেকার স্ট্রিটে? কেন, কি হয়েছে? সকালের কাগজ পড়নি তাহলে? কাল রাতে আমাদের দুখানা ঘরে আগুন দিয়েছিল। খুব ক্ষতি হয়নি অবশ্য। ওদের লেটেলটাকে পুলিশের হাতে তুলে দেবার পরে বেকার স্ট্রিটে ফিরে গেছি ভেবে আগুন দিয়েছিল। আমাকে ওরা হারিয়ে ফেলেছিল। তোমার পিছু নিয়ে স্টেশনে এসে হাজির হয়েছে। কচুয়ানকে ঠিক জায়গায় পেয়েছিলে তো? হ্যাঁ, একদম যেভাবে বলেছিলে অক্ষরে অক্ষরে পালন করেছি। কালো কোট গায়ে কচুয়ানটি আসলে আমার দাদা মাইক্রফট। বিপদের সময় যাই বলো, নিজের লোকই বেশি নিরাপদ। যাক, বেরিয়ে তো পড়েছি, তবে ছেড়ে দেবে না প্রফেসর যেন। আর নাগাল পাবে কি করে? তুমি চেনো না লোকটাকে ভায়া, তুমি চেনো না লোকটাকে। বুদ্ধিতে আমার চাইতে কোনো অংশে খাটো নয়। ঠিক স্পেশাল ট্রেন ভাড়া করবে। এই ট্রেন ক্যান্টারবেরিতে কিছুক্ষণ দাঁড়ায়। স্টিমার ছাড়তেও কিছুটা সময় লাগে। তার মধ্যে ধরে ফেলতে পারবে। গ্রেপ্তার করার সুযোগ রয়েছে বটে, কিন্তু তাহলে বাকি রাঘব পোয়ালকটার শুটকে হাতছাড়া হয়ে যাবে। সোমবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তাহলে পালের গোদা সহ সবকটাই জালে আটকা পড়বে। আচ্ছা, কিন্তু এখন তাহলে কি করবে? এখন ক্যান্টারবেরিতে নেমে যাব। মালপত্র নিয়ে ট্রেন চলে যাক। আমরা পরে নিউ হ্যাভেনের ট্রেন ধরে এদিক সেদিক ঘুরে ফিরে সুইজারল্যান্ডে পৌঁছব। হোমস অনুমান করেছিল ঠিকই। ক্যান্টারবেরিতে নেমে আমরা ট্রেনের অপেক্ষায় রয়েছি। এমন সময় দেখলাম কেল্ট বনভূমি ফুঁড়ে উল্কা বেগে একটা বগি নিয়ে ছুটে আসছে স্পেশাল ট্রেন। তাড়াতাড়ি মালপত্রের আড়ালে গা ঢাকা দিলাম আমরা। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন করে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল ট্রেনটা। সামলে উঠে হোমস বলল, ওয়াটসন, প্রফেসর বুদ্ধিতে এইটুকু মাত্র খাটো। গত 3 মাস এভাবেই লুকোচুরি খেলেছি দুজনে, তবে কোণঠাসা আমি করেছি। দুদিন পরে স্ট্রাসবার্গে পৌঁছে লন্ডনে টেলিগ্রাম করল হোমস। জানা গেল প্রফেসর মরিয়ার্টি বাদে গোটা দলটাই ধরা পড়েছে। হোমসকে এখন পাঞ্জা লড়তে হবে একা মরিয়ার্টির সঙ্গে। শত্রুর সঙ্গে জীবন মরণের খেলায় একাই লড়বে বলে এখান থেকে লন্ডনে আমাকে কাটাবার তাল করল। ওয়াটসন, তুমি বরং এখান থেকে লন্ডন ফিরে যাও। লন্ডন ফিরে যাব কেন? তুমি চেনো না ওয়াটসন, তুমি চেনো না প্রফেসর মরিয়ার্টিকে। এই শয়তানটাকে আমি একাই মোকাবিলা করব। তোমার জীবনের ঝুঁকি হয়ে যাবে। তুমি লন্ডন ফিরে যাও। সিরিয়াসলি? এতদিন এত কেস দুজনে মিলে সলভ করেছি, আর এখন তুমি আমাকে লন্ডনে পাঠাতে চাইছো? এতদিন যে কেস লড়েছি, এই কেস একদম আলাদা, একদম আলাদা। ওয়াটসন, আমার কথা শোনো। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। যা হবে দুজনে একসঙ্গে লড়বো। অনেক কথা কাটাকাটির পর হাল ছেড়ে দিল হোমস। শেষ পর্যন্ত জেনেভার পথে রওনা দিলাম দুই বন্ধু। পাহাড়, জনপদ, গ্রাম একের পর এক পার হলাম আমরা, কখনো হেঁটে, কখনো গাড়ি নিয়ে। যেখানেই গেছি প্রফেসরের চিন্তায় সবসময় শঙ্কিত থেকেছে হোমস। ওর ব্যাকুল উদ্বিগ্ন মুখ দেখে আমি অবাক হয়েছি। একবার পাহাড়ি পথে উঠছি, হঠাৎ
একটা পাথরখণ্ড গড়িয়ে নেমে এসে সশব্দে পাশ দিয়ে লেকের জলে গিয়ে পড়ল। চারপাশ ভালো করে খুঁজল হোমস, কিন্তু কাউকে দেখা গেল না। এরপর থেকে হোমস আরো সতর্ক হলো চলাফেরায়, কিন্তু মনের ফুর্তি তার কমল না। মানুষের চিরকালের শত্রু মরিয়ার্টির কবল থেকে যে শেষ পর্যন্ত সে সমাজকে মুক্ত করতে পারবে, এই সুখ স্বপ্নে বিভোর থেকেছে সারাক্ষণ। বলেছে, লন্ডনের মানুষ নিশ্চিন্তে এখন থেকে জীবন কাটাতে পারবে যেন ওয়াটসন। আমার কীর্তির সব সেরা কাহিনী যেন স্মরণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকে। ইউরোপের সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ধুরন্ধর কুচক্রীকে আমি নিশ্চিহ্ন করেছি। ঘুরতে ঘুরতে আমরা ৩রা মে তারিখে মেরিঞ্জেন গ্রামে একটা সরাইখানাতে আশ্রয় নিলাম। বৃদ্ধ মালিক জানালো সামনেই বিখ্যাত রাইখেনবাগ জলপ্রপাত রয়েছে, আমরা ইচ্ছে করলে দেখে আসতে পারি। পরের দিন রোজানাউল গ্রামের দিকে যাওয়ার পথে গেলাম রাইখেনবাগ জলপ্রপাত দেখতে। ভয়ঙ্কর সুন্দর বুঝি একেই বলে। বরফ মেশানো সবুজ জলস্রোত ভীম গর্জনে দিক বিদিক কাঁপিয়ে অবিরাম গতিতে নেমে চলেছে বহু নিচে পাথরের রাজ্যে। ধোঁয়ার আকারে কুণ্ডলি পাকিয়ে উঠছে জলীয় বাষ্প। গুম গুম শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। মনে হয় রুদ্ধ আক্রোশে ফুঁসছে কোনো কারারুদ্ধ দানব। কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে তাকানো যায় না, মাথা ঘুরে ওঠে। জলপ্রপাতের বেশ খানিকটা আগে সরু পথ শেষ হয়েছে, স্পষ্ট সব দেখা যায় এখান থেকে। শব্দের ধাক্কায় বুক কাঁপছিল। পাশাপাশি ফিরছি, এমন সময় এক সুইস ছোকরা ছুটে এলো একটা চিঠি নিয়ে। মেরিনজেন গ্রামের সরাইখানার বুড়ো মালিক পাঠিয়েছে। দেশ দেখতে এসে সরাইখানাতে অসুস্থ হয়ে পড়েছেন একজন ইংরেজ মহিলা। মুমূর্ষু অবস্থা, ইংরেজ ডাক্তার ছাড়া দেখাবেন না। মৃত্যু পথযাত্রিনীর শেষ অনুরোধ মতো চিঠি পাঠিয়েছেন এক্ষুনি যাওয়ার জন্য। মহা ফাপড়ে পড়লাম। হোমসের কাজ ছাড়া হতে মন চাইছে না, অথচ এদিকে আরেক কর্তব্যের আহ্বান। শেষ পর্যন্ত ঠিক হলো হোমস রোজেনাউল গ্রামে একা ফিরে যাবে। আমি রোগী দেখে রাত্রে ওই গ্রামে ফিরে যাব। পরের ঘটনা লিখতে কলম সরছে না, তবু লিখতে হবে সত্যের মুখ চেয়ে। যথাযথ ঘটনা যতদূর সম্ভব সংক্ষেপে শেষ করছি। বিদায় নিয়ে আসবার সময় দেখে এলাম পাহাড়ে হেলান দিয়ে এক দৃষ্টিতে জলস্রোত দেখছে হোমস, বুকের ওপর হাত দুটো জড়ো করা। হায়, তখন যদি বুঝতে পারতাম সেই আমার শেষ দেখা। শেষ ধাপে নেমে ঘাড় ঘুরিয়ে জলপ্রপাত আর দেখতে পেলাম না। কে একজন দীর্ঘকায় ব্যক্তি দ্রুত পদক্ষেপে ওপরের দিকে উঠে গেল পাশ দিয়ে। ভালোভাবে নজর করতে পারলাম না। ইস, তখন যদি বুঝতে পারতাম। ঘণ্টাখানেকের মধ্যেই সরাইখানায় পৌঁছে গেলাম। মালিকের কথা শুনে বোকামির জন্য কপাল চাপড়াতে ইচ্ছে হলো। অসুস্থ কোনো ইংরেজ মহিলার কথা তিনি জানেন না। চিঠিতে সরাইখানার ছাপ দেখে আকাশ থেকে পড়লেন একেবারে। চিঠিতে সরাইখানার ছাপ রয়েছে দেখছি। বুঝেছি। আপনার চলে যাওয়ার পরেই বেশ লম্বা মতন একজন ইংরেজ ভদ্রলোক এসেছিলেন। নিশ্চয়ই তিনি লিখেছেন। ঘটনাটা অনুমান করতে পেরে তক্ষুনি ছুটলাম জলপ্রপাতের দিকে। যে পথে নেমেছি 1 ঘন্টায়, দ্বিগুণ সময় লাগলো এখন ধাপ ভেঙে উঠতে। শেষবারের মতো শার্লককে যেখানে দেখে এসেছিলাম, হাঁপাতে হাঁপাতে সেখানে গিয়ে দাঁড়ালাম। কিন্তু সে নেই, কেবল তার হাতের ছড়িটা রয়েছে পাহাড়ে ঠেস দেওয়া অবস্থায়। পাগলের মতো আশেপাশে খুঁজলাম। সংকীর্ণ 3 ফুট চওড়া পথের একদিকে মৃত্যু করাল গভীর খাদ, তার আরেকদিকে আকাশচুম্বী পাহাড়। এর মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে হোমস। খুঁটিনাটি থেকে বৃহৎ ঘটনার সন্ধান পেত হোমস পলকের মধ্যেই। চর মারফত পাঠানো চিঠি দেখে মরিয়ার্টির ধূর্ত চাল ধরতে
কেন শেষ মুহূর্তে ব্যর্থ হলো সে কি কিছুই বুঝতে পারেনি? হতভম্ব ভাবটা সামলে উঠে ভেজা মাটিতে পায়ের ছাপ খুঁজতে লাগলাম। পাথুরে রাস্তার ভিজে কাদায় দুজনের পায়ের চিহ্ন চোখে পড়ল। কিনারা পর্যন্ত এগিয়ে গেছে, কিন্তু কোনো ছাপই ফিরে আসেনি। তন্ন তন্ন করে খুঁজেও ফেরার চিহ্ন চোখে পড়ল না কোনো দিকে। খাদের কিনারে এক জায়গায় কাঁটা ঝোপ আর ফার্ন দলা পাকানো ছেঁড়া খোড়া, কাদায় পিণ্ড পাকানো, প্রচণ্ড ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। মুখ বাড়ালেই নিচে অতল গভীর কিরিখাত। দুজনে জড়াজড়ি করে এরপর এই একটা জায়গায় আছে যেখানে ওরা পড়তে পারে। বুক ফাটা চিৎকার করে বারবার হোমসের নাম ধরে ডাকলাম, প্রতিধ্বনি আমার কাছেই ফিরে এলো ব্যর্থ হাহাকারে। জলপ্রপাত যেন কেঁদে উঠল গুমড়ে গুমড়ে। দাঁড়িয়ে থেকে কার জন্যই বা প্রতীক্ষা করব? ফিরে এসে দেখলাম ছড়িটার কাছে শার্লকের সিগারেট কেসটাও রয়েছে। তলায় একটা ভাঁজ করা কাগজে আমার নাম লেখা। হোমসের চিঠি, শেষ চিঠি, যেন যত্ন করে ধরে ধরে লিখেছে। জীবনের শেষ চিঠিতে হোমস লিখেছে, ভায়া ওয়াটসন, শেষ বোঝাপড়ায় নামবার আগে শেষ চিঠিটা লিখবার সুযোগ দিয়েছে স্বয়ং প্রফেসর মরিয়ার্টি। সামনে বসে রয়েছে। আশ্চর্য ক্ষমতা লোকটার, জানো। ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে অনুসরণ করে এসেছে তার চমকপ্রদ বিবরণ শুনলাম ওরই মুখে। এমন ভয়াবহ কুচক্রী একটি মানুষের অশুভ ও দুর্ভার উপস্থিতি থেকে ধরণী চিরতরে ভারমুক্ত হতে যাচ্ছে, এ কথা ভেবে আনন্দে তৃপ্তিতে মন ভরে উঠছে। হয়তো তার জন্য আমাকে যে মূল্য দিতে হবে আমার হিতৈষী বন্ধুরা জানি, প্রচণ্ড মানসিক আঘাত পাবে এর জন্য। আমার প্রিয়তম বন্ধু, তুমি হয়তো ভেঙে পড়বে। তবু বলবো, আমার কীর্তির কথা ভেবে সান্ত্বনা পাবার চেষ্টা করো। আমার কর্মময় জীবনের এটাই ছিল সম্ভাব্য পরিণতি। এই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি শেষ লড়াইটা একাই লড়ব বলে তোমাকে যেতে দিয়েছিলাম। ইন্সপেক্টর প্যাটারসনকে বলো গোটা দলটাকে দায়রা সোপর্দ করার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ একটা এম লেখা নীল খুপড়িতে রেখে এসেছি। আর ওপরে মরিয়ার্টির নামও লেখা আছে। ইংল্যান্ড ছাড়ার আগেই যাবতীয় বিষয় সম্পত্তি উইল করে আমার দাদা মাইক্রফটকে দিয়ে এসেছি। আর কি লিখব? মিসেস ওয়াটসনকে আমার শুভেচ্ছা জানিও। জীবনে মরণে তোমারই প্রাণের বন্ধু, শার্লক হোমস। আজ গল্প স্বল্পে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ফাইনাল প্রবলেম। গল্প পাঠে সোমক, অর্ণব, উজ্জ্বল এবং সুদীপ্ত।